ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের ছাত্র, পড়েছেন দেশের বাইরেও। ইটকাঠের নগরে প্রায় হারিয়ে যাওয়া সবুজকে বাঁচাতে আন্দোলন শুরু করেছেন। পরবর্তীতে গড়ে তোলেন গ্রিন সেভার্স, ছাদ কৃষি, গৃহকৃষি ও নগর কৃষিকে মানুষের সামনে তুলে ধরতে নিয়েছেন নানা উদ্যোগ। ভূষিত হয়েছেন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড, অশোকা ফেলোশিপ, জাতীয় কৃষি পদক, জাতীয় পরিবেশ পদক সহ নানা পুরস্কারে। গাছের হাসপাতাল গড়ার প্রত্যয়ে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। দ্য রাইট পারসনের দ্বিতীয় ভাগের 2 পর্বের ধারাবাহিকে এবারে থাকছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নগর কৃষক আহসান রনি। রূপালী বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের দ্য রাইট পারসন অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ, রূপালী বাংলাদেশকেও ধন্যবাদ। রাইট পারসন কিনা জানি না, তবে আমাকে যে বিবেচনা করেছেন, আমার কথা শুনবার জন্য আপনারা আগ্রহী হয়েছেন, আমি সত্যি অনেক আনন্দিত অনুভব করছি। আপনার জন্ম বেড়ে ওঠা পড়ালেখা দিয়েই শুরু করতে চাইছি। আমার জন্ম গ্রামে, বেড়ে ওঠাও গ্রামে। গাছপালা, প্রাণ পাখি, প্রকৃতির সাথে বেড়ে ওঠার সুযোগ পেয়েছে। আমি খুব সৌভাগ্যবান যে এখন শহরে থাকলেও গ্রামে জন্মানো এবং বিকশিত হবার সুযোগ পেয়েছি। এবং যথারীতি গ্রামে বড় হওয়ার কারণে গ্রামের প্রতি, প্রকৃতির প্রতি এক ধরনের মমত্ববোধ, দায়িত্ববোধ প্রচণ্ড রকম এখন অনুভব করি। যদি এখন শহরে থাকি, পড়ালেখা শুরু হয়েছে গ্রামে, গ্রামের স্কুল থেকে মফস্বলের কলেজ, তারপর ইউনিভার্সিটি, তো ডেফিনেটলি এরপর গ্রাম থেকে শহর, তারপর শহর থেকে বিদেশ, দেশ, সব মিলিয়ে পড়াশোনাতে চলছি। ছাদ কৃষি ও নগর কৃষি ভাবনাটা আসলে কিভাবে এলো? কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয় জীবন শুরু করি। তখন আর সেই গ্রামটাকে আসলে আগের মতো করে আমার যুক্ততা থাকেনি। শহরে যখন আসি আরও অনেক বড় বাস্তবতার মুখোমুখি হই। জীবন, জীবিকা এবং যাপিত জীবনের নানান রকম অনুষঙ্গ সামনে আসে, এবং তখন মনে হয় যে এই শহরকে আঁকড়ে ধরে রেখে আমাকে পরবর্তী জীবনের পরিকল্পনা সাজাতে হবে। আমি যে হলটায় থাকতাম, এসে চমৎকার সবুজে ঘেরা একটা হল, দোতলা, ইনফ্রাস্ট্রাকচারের চারপাশে বড় বড় ক্যানোপি গাছপালা, মনে হতো যে পাহাড়ের ভেতর বা বনের ভেতর একটা বনের বাড়ি। এর ফলে আমি আমার হলটাকে আমার ইউনিভার্সিটিকেও প্রচণ্ড রকম অন করতে শুরু করলাম, এবং সেখানে আমি আমার গ্রামকে খুব খুঁজে ফেরার চেষ্টা করতাম। কিন্তু যখন আমার ইউনিভার্সিটি থেকে বেরোতে হতো, তখন আমার কাছে মনে হতো যে এই শহরটা কেন গ্রামের মতো হয় না, এই শহরটা কেন আমার সেই গ্রামের প্রকৃতির আকৃতি যেমন তার মতো কেন হয় না। তো তখন নানাবিধ চিন্তা, আপনার যে প্রশ্ন যে আমার কোন সময়টাতে এরকম একটা চিন্তা মাথায় আসে, তখন থেকেই কিছু করবার ধারণা, বদলে দেবার একটা আমি বলবো যে ধারণা নিজের মধ্যে অনুভব করেছে। এবং ওই তো যখন মানুষ সংকটে পড়ে, তখন কোনো একটা বুদ্ধি বের করে ফেলে। ঠিক তখন থেকেই কি গ্রিন সেভার্সের যাত্রা শুরু? গ্রিন সেভার্স নামটির যাত্রা শুরু আরও কিছুদিন পরে। তখন থেকে বীজ বপন করা শুরু হয়েছিল যে কী করতে চাই, কীভাবে করতে চাই। আমরা যখন কাজ শুরু করি, আমি যে সময়টাতে এই চিন্তার বলয়ে ঘুরপাক খাই, তখন সোশ্যাল প্ল্যাটফর্ম, ফেসবুক, ইউটিউব বা গুগল, এগুলো এতটা পপুলার একদমই ছিল না। আমাদের আসলে পড়াশোনা করবার জায়গাটাও অতটা বিস্তৃত ছিল না। এর ফলে ইন্টারন্যাশনালি কী হচ্ছে, বেস্ট প্র্যাকটিসগুলো কী কী, এইসব জানবার জায়গাটা খুব সীমিতই ছিল আসলে। তো তার মধ্য থেকেও চেষ্টা করেছি যে বাংলাদেশের প্রেক্ষিতে এই যে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তন, এর বিপরীতে ঢাকা কেন্দ্রিক সলিউশনটা আসলে কেমন হতে পারে। আমি আসলে এই শহরে যদি সবুজ করতে চাই, আমার সুযোগগুলো কী। তখন মনে হলো যে যতটুকু বাড়ি নিয়ে একটা জায়গা হয়, অথবা একটা বাড়ি করার জন্য একটা শহর যতটুকু জায়গা হয়, ততটুকু জায়গা সেই বাড়ি ছাদেও নিশ্চয়ই থাকে। ছাদগুলোকে যদি পরিকল্পিত সবুজায়নের আওতায় আনা যায়, বিজ্ঞানসম্মতভাবে সবুজায়নের মাধ্যমে যদি বড় বড় ক্যানোপি তৈরি করা যায়, তাহলে নিশ্চয়ই করে এই শহরের সবুজায়নের যে ঘাটতি প্রকট হচ্ছে, সেটি উপশম করার ক্ষেত্রে ছাদ কৃষি বা নগর বনায়ন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কাঁঠাল বাগানে কাঁঠাল গাছ, আমতলিতে আম গাছ, এই কনসেপ্টটি আপনাদের মাথায় কিভাবে এলো? খুঁজে দেখলাম প্রায় 17টা এলাকা আছে সরাসরি গাছের নামে। আপনি বলছিলেন কাঁঠাল বাগান, কলা বাগান, এরকম আছে খেজুর বাগান, তালতলি, গাবতলি, এরকম শেওড়াপাড়া, তারপরে এরকম চিগাতলা, এরকম অনেক হয়তো বা যে গাছের নামই জানি না, শেওড়াপাড়া, তারপর এরকম সেগুন বাগিচা, কমলাপুর, সুন্দর সুন্দর নাম। শুধু তাই না, ঢাকা শহরে অনেক জায়গা আছে যেগুলো বাগানের নাম, যেমন কি আছে যে আপনার গুলশান, বনানী, নিকুঞ্জ, নিকেতন, তাই না, এগুলো বাগান গাছপালার নামে। আম, বিভিন্ন বাগ আছে, পরিবাগ, শাহবাগ, গোপীবাগ, কত সুন্দর সুন্দর নাম। তার মানে কি, কখন এই প্রত্যেকটা এলাকায় নিশ্চয়ই গাছের আধিক্য ছিল। মানুষজন গাছকেন্দ্রিক একটি কমিউনিটি চিন্তা করেছিলেন, কিন্তু মানুষের চাহিদার কারণে, সহজ সম্প্রসারণের কারণে মানুষ গাছ কেটে বড় বড় দালান কোঠা বানিয়েছে। তো মানুষের মধ্যে ওই তারটা যুক্ত করে দেয় যে হ্যাঁ, আবার চাইলে আমরা কলা বাগানে প্রচুর কলা গাছ ছিল, আধিক্য বাড়াতে পারি। কাঁঠাল বাগানে আমরা আবারও কাঁঠাল গাছ দেখতে চাই। কিন্তু এই যে কমিউনিটিকে, তার এলাকাকে ওন করতে পারার একটা স্বাচ্ছন্দ্য তৈরি করে দেয়া, একটা কজ তৈরি করে দেয়া, যে কজটাকে ধরে তিনি আরও বেশি মোটিভেটেড হবেন, সেই ধারণা থেকে আমরা একটু বিনোদন যোগ করে দিয়েছি, একটা ধারণা যোগ করে দিয়েছি, যাতে করে মানুষজন ওরা ওন করতে পারে। অক্সিজেন ব্যাংক, বিভিন্ন স্কুলে আপনারা অক্সিজেন ব্যাংক করেছেন, এই বিষয়টি সম্পর্কে জানতে চাইছি। ফাউন্ডেশন স্কুল নামে একটা স্কুলে প্রথম কোনো একটা প্রোগ্রামে যাই। আমরা যে ব্যাডমিশন করছিলাম, সেই স্কুলের একজন হেডমিস্ট্রেস, তিনি অত্যন্ত আন্তরিক এবং সবুজ অত্রবান মানুষ। তার আগ্রহে ওই স্কুলে আমরা বাগান করতে চাই, এবং আমরা বিভিন্ন বোতল, প্লাস্টিকের বিভিন্ন ফেলনা জিনিসপত্র কেটে আমরা স্কুলটিকে সুন্দর করে সাজানোর চেষ্টা করছিলাম। এবং যেটা করলাম যে আমরা আমাদের কাজ শেষ করে আমরা তার রুমে যে একটু ফ্রেশ হওয়ার, চা খাওয়ার সুযোগ দিচ্ছিলাম, এবং এসে দেখে যে বাচ্চারা গাছপালাগুলো তুলে ফেলছে, ভেঙে ফেলছে। তখন মনে হলো যে আসলে আমরা সবচেয়ে বড় ভুলটাই করে ফেলেছি। আমরা এখানে গাছপালা রোপণ করেছি, কিন্তু বাচ্চাদেরকে অংশীজন করতে পারিনি, তাদের মধ্যে সেই অংশগ্রহণটা নিশ্চিত করতে পারিনি, তারা এটাকে ওন করতে পারছে না। এবং যদি ওন করতে না পারে, তাহলে তাদের চোখের সামনে মানুষ বড় বড় গাছ কেটে ফেলবে, তারা ওই 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 ফিলটা করবে না যে এই গাছটা তাকে বাঁচিয়ে রাখছে। গাছটা কেন দরকার, কেন তার স্কুলে আমার গাছ রোপণ করতে হলো, কেন একটা প্লাস্টিকের বোতলে গ্রিলে চোলাতে হলো একটা গাছ, যে গাছটি মাটিতে বড় হবার কথা, সেই গাছটিকে কেন আমরা আসলে বারান্দার মধ্যে রাখছি, ঘরের ভিতরে ঢুকিয়ে ফেলতে হচ্ছে, এই বোধটা তাদের মধ্যে জাগ্রত করতে হবে। সেই জায়গা থেকে আমরা একটা নতুন মডেল ডেভেলপ করলাম, যেটাকে আমরা বললাম অক্সিজেন ব্যাগ, যেটার মোটর এরকম ছিল যে পুট ইজ কয়েন প্রডিউস অক্সিজেন। বাচ্চারা তাদের টিফিনের থেকে কিছুটা পয়সা তারা সেভ করতো, এবং সেটা দিয়ে তারা মাস শেষে সেই ব্যাগ খুলে সেখান থেকে তারা টাকা বের করে গাছপালা কিনে সেই স্কুলকে তারা সবুজ করত। আমরা সাধারণত অসুখ হলে ডাক্তারের কাছে যাই, আপনারা বলছেন আপনারা গাছের হাসপাতাল তৈরি করছেন। এই যে গাছের হাসপাতাল, এই বিষয়টি সম্পর্কে জানতে চাইছি। প্রাণ যখন আছে, অসুখ তো হবেই। মানুষের জন্য এত হসপিটাল, গাছেরও তো প্রাণ আছে, গাছের জন্য তো চিকিৎসা দরকার, যত্ন দরকার। এই শহরে অনেক বড় বড় গাছ হয়তো বা কষ্ট করছে, বলতে পারছে না। কোনো যদি শহরে যে পরিমাণ কাঁঠাল গাছ আছে, কয়টা কাঁঠাল গাছের ফল আছে, কেন ফল ধরাতে পারছে না তারা? তাদের কষ্ট নেই মনে? অবশ্যই কষ্ট আছে। একজন মা যার সক্ষমতা আছে, তিনি যদি বাচ্চা ধারণ করতে তাকে বাধা দেওয়া হয়, তাকে যদি সেই সক্ষমতা নষ্ট করে ফেলা হয়, সেই মার কতটা কষ্ট। এই শহরের গাছগুলোতে একটা মা প্রতি বছর তার ফল ধারণ করতে চায়। এই শহরে অসংখ্য ফল গাছ আছে, কিন্তু আপনি সিজনে কোম্পানি গাছে ফল দেখবেন না, মুকুল দেখবেন না। কেন দেখবেন না? এই গাছগুলোকে কষ্ট দিয়ে, অযত্নে, অবহেলায় অক্ষম করে ফেলা হয়েছে। গাছের গোড়ায় পানি পৌঁছানোর আর সুযোগ নেই, ঢালাই করে ফেলা হয়েছে। গাছগুলো অনেক কষ্টে হয়তো বেঁচে আছে। তো আমরা মনে করেছি যে হয়তো বা মানুষের বাসাবাড়ির গাছের মানুষ যত্ন করছে, তার ছাদের গাছের মধ্যেও যত্ন করছে, এই যে রাস্তার গাছপালাগুলো আছে, এর যত্ন আসলে কারা করবে? অবশ্য দেখেন, এই গাছগুলি আমাদের জীববৈচিত্র্যকে বড় রকমভাবে টিকিয়ে রাখছে। একটা বড় গাছ অসংখ্য ছোট ছোট গাছের সমন্বয় করেও সেটির অভাব পূরণ করা যাবে না। শহরের বড় গাছগুলোর জন্য শুধু বৃক্ষরোপণ না, বৃক্ষ লালন দরকার। সেই লালনের কথা ভেবেই আমরা গাছের হাসপাতাল কনসেপ্টটি আমরা অবতারণা করেছি, এবং
মানুষজন যাতে তার গাছের সমস্যা নিয়ে একটা প্ল্যাটফর্ম পায় বলার জন্য, আসার জন্য, এসে গাছের একটা পাতা ছিঁড়ে এনে একটা ফল ছিঁড়ে এনে যাতে বলার সুযোগ পায় যে আমার ফলটা কেন ভালো হচ্ছে না, আমার গাছের পাতাটা কেন হলুদ হয়ে যাচ্ছে, আমার গাছটা কেন কষ্ট পাচ্ছে, আমার গাছের রগ কেন এরকম হয়ে যাচ্ছে, আমার গাছ কেন দুর্বল হয়ে পড়ছে। এই যে গাছের জন্য কথা বলার যে একটা জায়গা, সেই প্ল্যাটফর্মটা আমরা আসলে তৈরি করার তাড়না হিসেবেই গাছের হাসপাতাল বিষয়টিকে সামনে আনে। ভ্রাম্যমান গাছের হাসপাতাল, এই কনসেপ্টটি আসলে কি? ঢাকা শহরে যেন একটা বাড়ি করার সক্ষমতা আছে, আর নিশ্চয়ই বাগান করার সামর্থ্য আছে, চাই যে একটা নতুন প্রজন্ম তৈরি হোক যারা সবুজ মানুষ হবে, এটা খুব দরকার নেই।